ভারতের আহমেদাবাদে আবাসিক এলাকায় বিধ্বস্ত হল এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান, বহু হতাহতের শঙ্কা। ডক্টর ইউনূসের সঙ্গে ব্রিটিশ বাণিজ্য প্রতিমন্ত্রী জোনাথনের সাক্ষাৎ, পাচার হওয়া অর্থ ফেরাতে ঢাকার প্রতি সমর্থন। তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, চাইলে আসতে পারবেন যে কোনো সময়। এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তারেক ইউনূসের বৈঠক গুরুত্বপূর্ণ বললেন রিজভী, নির্বাচন সংস্কার ইস্যু নিয়ে আলোচনা। স্বাগত এশিয়ান নিউজে। দর্শকপুর সংবাদ জুড়ির সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। শুরুতে ভারতের বিমান দুর্ঘটনার খবর। ভারতের আহমেদাবাদে 242 জন যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আহমেদাবাদ বিমানবন্দরের কাছে আবাসিক এলাকায় এয়ার ইন্ডিয়ার বিমানটি বিধ্বস্ত হয়। দুপুর 1টা থেকে 2টার মধ্যে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার পরপরই বিমানটি বিধ্বস্ত হয়। এতে বহু হতাহতের শঙ্কা করছে কর্তৃপক্ষ। এবারে ভিন্ন প্রসঙ্গ। ব্রিটিশ বাণিজ্য প্রতিমন্ত্রী এবং বোর্ড অব ট্রেডের সভাপতি জোনাথন রেনল্ডস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তারা দুদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগের সুযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। আলোচনায় পারস্পরিক স্বার্থ ছাড়াও বাণিজ্য বৃদ্ধির কৌশল এবং বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ বাড়ানোর উপায় অন্তর্ভুক্ত ছিল। সাক্ষাৎকালে রেনল্ডস বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার হওয়া অবৈধ অর্থ পুনরুদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। বৈঠকে অধ্যাপক ইউনূস অর্থনৈতিক পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন। বিশেষ করে ব্যাংক খাত সংস্কার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার বিষয়গুলো গুরুত্ব সহকারে তুলে আনেন। শান্তি, স্থায়িত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠা অবদানের জন্য ব্রিটেনের অত্যন্ত মর্যাদাপূর্ণ সম্মাননা কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড 2025 পেতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডনের সেন্ট জেমস প্যালেসে হবে এই আনুষ্ঠানিকতা। এদিকে আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এই বৈঠকের কোনো ফরম্যাট নেই, তবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের দিনক্ষণ, সংস্কার ও জুলাই চার্টার সহ যে কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। যুক্তরাজ্য সফরের দ্বিতীয় দিন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে আয়োজিত বিশেষ নৈশভোজে অংশ নেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। কিংস ফাউন্ডেশনের 35 বছর পূর্তি উপলক্ষে ছিল এ নৈশভোজের আয়োজন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই। তিনি চাইলে যে কোনো সময় দেশে আসতে পারেন। গাজীপুরের শালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। পশ্চিম প্রসঙ্গে তিনি বলেন, ভারত থেকে জোর করে লোকজনকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তাদের সঠিক প্রক্রিয়ায় পাঠানো হচ্ছে না। ভারতে থাকা বাংলাদেশি নাগরিকদের অবশ্যই নেবে, এজন্য তাদের নিয়ম মেনে পাঠাতে হবে। তিনি বলেন, করোনা সংক্রমণ রোধে বিমানবন্দর, স্থলবন্দর সহ বিভিন্ন স্থানে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে, তবে সবার আগে নিজেদের সচেতন হতে হবে। বৈঠকের পর তারেক রহমানের দেশে ফেরাটা সহজ হবে কিনা আপনি কি মনে করছেন এই বিষয়ে? এই ব্যাপারে ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নাই। উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরবেন। ওনারা যে সময় উনি নিজেরে যে সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন। আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। এই যেগুলো আমরা কিন্তু এটা শুধু আমাদের না, আমাদের যে অ্যাম্বাসেডর আছে, হাই কমিশনার আছে দিল্লি, তাকেও এটা বলা হয়েছে এবং ফরেন অ্যাডভাইজার এই ব্যাপারে আপনাকে কিন্তু ব্রিফও করছে।
আগামী নির্বাচন সংস্কার ও গণতন্ত্রকে সামনে দিয়ে এগিয়ে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজ এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শেখ সোহাগের রিপোর্টে দেখুন বিস্তারিত। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে রুহুল কবির রিজভী বলেন, উন্নয়ন নামে আওয়ামী লীগ নেতাদের লুটপাটের অর্থ বিদেশে পাচার করার বিষয়টি আড়াল করতে বৈঠক নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ১৬ বছর ধরে জাতির অর্থ পাচার করেছে একটি গোষ্ঠী। কুইক রেন্টালের নামে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। জনগণের নিরাপত্তা এবং জীবন রক্ষা এটা সরকারের প্রধান দায়িত্ব। যে রাজনৈতিক দল দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তাদের রাজনীতি করার অধিকার থাকা উচিত কিনা এমন প্রশ্ন তোলেন রিজভী। যারা কুইক রেন্টালের নামে, পদ্মা সেতুর নামে, ফ্লাইওভারের নামে, নানাবিধ মেগা প্রজেক্টের নামে যারা জনগণের পকেট কেটে টাকা নিয়ে গিয়ে সেখানে বিত্ত বৈভব এবং বিলাসে মত্ত রয়েছেন, তাদের সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি তাদেরকে জানাই। দেশের করোনা বিস্তার সম্পর্কে সতর্ক করে রিজভী আহমেদ বলেন, আবার দ্রুত করোনা ছড়াচ্ছে, সুতরাং জনগণের জীবন রক্ষা ও নিরাপদের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জরুরি ট্রান্সপোর্ট গঠন করা দরকার। আমি দেখেছি তারা কিছু পদক্ষেপ নিয়েছেন, কিন্তু এটা আরও গুরুতর পদক্ষেপ নেওয়া উচিত। আপনার 288 জন আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে, তার মধ্যে 261 জনই হচ্ছে বরিশাল বিভাগে। রিজভী বলেন, ভারতীয় নাগরিকদের বিদেশি বলে উদ্দেশ্যপ্রণীতভাবে বাংলাদেশে পুশিং করা হচ্ছে। এক্ষেত্রে ভারতকে সংযত আচরণ করার আহ্বান জানান তিনি। আমাদের প্রধান যে অঙ্গীকার, সেই অঙ্গীকার হচ্ছে আমরা একটা গণতন্ত্রের স্থায়ী রূপ দিতে চাই। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঈদুল আজহার সরকারি ছুটির 2 দিন বাকি থাকলেও রাজধানীতে ফিরতে শুরু করেছেন গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে যাওয়া অনেকেই। কেউ আসছেন পরিবারের সদস্যদের নিয়ে, আবার কেউ একাই ফিরছেন চাকরির তাগিদে। শেষ মুহূর্তে শুক্রবার ও শনিবার বাড়তি ভিড় হতে পারে, এই আশঙ্কায় অনেকেই আগেভাগে ফিরছেন ঢাকায়। আনসারুল ইসলামের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে কিছু সময় পর একের পর এক ট্রেন এসে পৌঁছাচ্ছে এবং যাত্রীরা একে একে নেমে আসছেন ব্যস্ত নগরীতে। ঈদের ছুটি কাটিয়ে ফিরতি যাত্রীদের চাপ থাকলেও রেলযাত্রায় কোনো বড় ধরনের ভোগান্তির খবর পাওয়া যায়নি। এবারের ঈদ যাত্রায় ট্রেনের টিকিট পাওয়া থেকে শুরু করে ওঠানামা শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তির কথা জানালেন যাত্রীরা। ঈদটা অনেক ভালো কাটছে, কারণ আমাদের বাসা হইতেছে নিকলি হাওর, তো ঈদে ঘোরাঘুরি হয়েছে, যাওয়ার টাইমে বাস দিয়ে গেছে, আসার টাইমে ট্রেনের টিকিট পাইছি, চলে আসছি। জার্নি সেফ ছিল, ঠিক টাইমে ট্রেন ছেড়েছে এবং ঠিক টাইমে আসছে। জার্নি খুবই ভালো হয়েছে, কোনো সমস্যা হয়নি, সিট নিয়ে কোনো সমস্যা হয়নি, আসা যাওয়া খুবই ভালো হয়েছে। ইচ্ছে না থাকলেও জীবিকার তাগিদে রাজধানীতে ফেরত আসা যাত্রীরা শেষ সময়ে বাড়তি ভিড় হতে পারে ভেবে আগেই টিকিট কেটে নির্ধারিত সময়েই ঢাকায় ফিরছেন। রোজার ঈদে আমাদের একটু বেশি মজা হয়, আর এই ঈদ একটু ব্যস্ততার মধ্যেই কাটে, তারপরও আলহামদুলিল্লাহ সব কিছু মিলাই। প্রিয়জনকে রেখে আসতে আসলে কখনোই মনে চায় না, তারপরেও কর্তব্যের খাতিরে আসতে হয় আর কি। আসার সময় সবাই আর কি মন খারাপ করছে, তার সবাই ভালো ছিল, মানে ঈদটা ভালো কেটেছে আর কি। যেহেতু আমরা সরকারি চাকরি করি, ফ্যামিলি রাখে তো আসতে একটু কষ্টই হয়, তারপরেও আসতেই হয় ফ্যামিলির ভালোর জন্য। আসলে কর্মজীবনের জন্য ব্যস্ত শহরে আমাদের চলে আসতেই হয়, আর ঈদের আনন্দ বাড়ির সবার সাথে কাটানোর জন্য এই গ্যাঞ্জামের মধ্যে যেতেই হয়। তবে সরকারের স্বাস্থ্যবিধি অনুসারে মাস্ক পরার নির্দেশনা থাকলেও অধিকাংশ যাত্রীকেই মাস্ক ছাড়াই ভ্রমণ করতে দেখা গেছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যের সম্পত্তি জব্দ করেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা এনসিএ। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। সাইফুজ্জামান চৌধুরী বর্তমানে মানি লন্ডারিং মামলায় বাংলাদেশে তদন্তনাধীন রয়েছেন। তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এক বিবৃতিতে এনসিএ জানায়, তারা একটি চলমান বেসামরিক তদন্তের অংশ হিসেবে সাইফুজ্জামান চৌধুরীর বেশ কিছু সম্পত্তি জব্দ করেছে। এর ফলে তিনি এসব সম্পদ বিক্রি করতে পারবেন না। সিলেটের সুনামগঞ্জ সীমান্ত দিয়ে
70 জন বাংলাদেশিকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গেল রাতে এই পুশিন এর ঘটনা ঘটে। 48 ব্যাটালিয়ন বিজিবি জানায় রাত 1টা থেকে ভোর 5টা পর্যন্ত সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর মোকামপুঞ্জি সীমান্তে 17 জন ও মিনা জেলার সীমান্তে 23 জন, কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাক সীমান্তে 13 জন এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে 17 জনকে পুশিন করেছে বিএসএফ। পরে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে 43 জন কুড়িগ্রাম ও বাকি 27 জন লালমনিরহাট জেলার বাসিন্দা বলে জানায় বিজিবি। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ভারতের আহমেদাবাদে আবাসিক এলাকায় বিধ্বস্ত হল এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান, বহু হতাহতের শঙ্কা। ডক্টর ইউনূসের সঙ্গে ব্রিটিশ বাণিজ্য প্রতিমন্ত্রী জনাথনের সাক্ষাৎ, পাচার হওয়া অর্থ ফেরাতে ঢাকার প্রতি সমর্থন। তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, চাইলে আসতে পারবেন যে কোনো সময়। এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তারেক ইউনূসের বৈঠক গুরুত্বপূর্ণ বললেন রিজভী, নির্বাচন সংস্কার ইস্যু নিয়ে আলোচনা। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার।